জাতীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্তটা, তারা খুঁজছিল যে আওয়ামী লীগে এমন একজন নেতৃত্ব পাওয়া যার সঙ্গে বঙ্গবন্ধুর রক্তেরও সম্পর্ক আছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তখন তারা তাকে সভাপতির প্রার্থী করে ফেলে। আমরা যখন পৌঁছি তখন ডক্টর ওয়াজেদ বাসায় ফেরেননি। কিছুক্ষণ পর বাসায় ফিরে যে আচরণ করে তা কোনো ভদ্রলোকের আচরণ নয়। সে আমাদের সাথে কোনো কথা না বলেই তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আপনার ছোট বোন বলে আপনি হাসু বলতেন যে তিনি আওয়ামী লীগে কিভাবে আসলেন, বা তিনি তো আওয়ামী লীগের লোক না, বা তিনি আওয়ামী লীগের সভাপতি কেন হলেন? 14ই মে 1977 দিল্লি, শেখ হাসিনার বাসায় খেতে যাই। হাসু আমাদের দুপুরের খাওয়ার নিমন্ত্রণ করেছে। ডাক্তার মালেক তার দুঃসম্পর্কের বোনের জামাই, ভান্ডারী ভাইকে চাচা বলে। আমিও দীর্ঘদিন মুজিব পরিবারের, বিশেষ করে বেগম ফজিলতুন্নেসা মুজিবের একান্ত প্রিয় ভাজন ছিলাম। দুপুরে হাসুর বাসায় গেলে সে খুবই আন্তরিকভাবে স্বাগত জানায়। ওর আটপৌরে চলন বলন এখনো অটুট আছে দেখতে পাই। আমরা যখন পৌঁছি তখন ডক্টর ওয়াজেদ বাসায় ফেরেননি। কিছুক্ষণ পর বাসায় ফিরে যে আচরণ করে তা কোনো ভদ্রলোকের আচরণ নয়। সে আমাদের সাথে কোনো কথা না বলেই তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আমি তাকে ডাকতে গেলে বলে, বড় ভাই আপনারা খান, আমি পরে খাবো। হাসু অনুযোগ করে বলে, আগেই তো বলেছিলাম আপনারা খেয়ে নিন। খেতে বসে মনটা ভরে যায়। ইলিশ মাছ, মুরগি, গরুর মাংস, পোলাও, সালাদ, সর্বশেষ কাস্টার্ড। পেট পুরে খাই। ট্রেনের 36 ঘন্টার খাদ্য সংকট দূর করে নেই। শেখ হাসিনা পরম মমত্বে কাদেরের খোঁজ নেয়। যখন সব খুলে বলা হয় তখন ওর মধ্যে স্বস্তি ফিরে আসে। চলে আসার আগে হাসু একান্তে ডাকে, লতিফ ভাই আপনি তো অভিমানী মানুষ, কাদেরের উপর রাগ করবেন না, ওকে আমাদের খুবই প্রয়োজন, ও আমাদের ভাই। একটু দম নিয়ে আবার বলে, লতিফ ভাই রাজ্জাক ভাই আপনাকে বেশ ভয় পায়, আপনি রাজ্জাক ভাইকে যদি বলেন আমাকে ওয়ার্কিং কমিটির সদস্য করে নিতে, তাহলে না করবে না, আপনি বলুন না। মানে প্রশ্ন হচ্ছে যে উনি প্রত্যাশী ছিলেন, আকাঙ্ক্ষী ছিলেন ওয়ার্কিং কমিটির একটি মেম্বার হওয়ার জন্য, কিন্তু এই আকাঙ্ক্ষা প্রকাশের পরই জাতীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্তটা, সেই চক্রান্ত দেখলো যে তারা খুঁজছিল যে আওয়ামী লীগে এমন একজন নেতৃত্ব পাওয়া যার সঙ্গে বঙ্গবন্ধুর রক্তেরও সম্পর্ক আছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তখন তারা তাকে সভাপতির প্রার্থী করে ফেলে। কিন্তু আমরা বিগত কয়েক দশক যাবত দেখে আসছি যে সভাপতি অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু এটা কেন ছিল? হ্যাঁ, ওই যে উনি তো প্রায় বলতেন, কেউ যদি আমাকে বলে আমি বিভূতিবাদী, বিভূতিবাদ বলে একটা শব্দ আছে, বিভূতি। আমরা অন্ধের মতো কাউকে সমর্থন করি, সে অন্ধের মতোই খালি না, এক পর্যায়ে যখন স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যায় ব্যাপারটা, তখন একটা মারাত্মক রূপ নেয়। আওয়ামী লীগ সংগঠিত করবে বলে বলছে না, সে এখনো কিন্তু শেখ হাসিনাকেই তারা চিন্তা করতেছে আওয়ামী লীগের প্রধান হিসাবে। হ্যাঁ, তারা কিন্তু শেখ হাসিনার বাইরে চিন্তা করতে পারতেছে না। এখানে দুটো কারণ কাজ করতেছে। একটা হলো শেখ হাসিনা না থাকলে
কে নেতা হবে? তখন তো এক আওয়ামী লীগ থাকবে না। ওই বায়তুল কাদের না কি নাম, ওবায়দুল কাদের। ও ওবায়দুল কাদের, তো এদের তো কেউ নেতা মানবে না। ওই নানক নাকি, জাহাঙ্গীর কবির নানক। তারপরে কেরা, নাসিম, এদেরকে কেউ নেতা মানবে? শেখ সেলিম। শেখ সেলিম। কিন্তু স্যার শেখ হাসিনা ছাড়া কি বাংলাদেশ চলেনি? আমি তো তা বলি নাই, বাংলাদেশ চলা না চলার কথা না তো, আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে অবস্থা, আমি শেখ হাসিনা হইলে চোর ডাকাতদের সুবিধা হয়। কিন্তু আমরা তো এটা জেনে আসছি, দেখতে আসছি, ইতিহাস পড়েছি যে আওয়ামী লীগকে যে একটা খারাপ দলে পরিণত করা, যদি বাংলা ভাষায় বলি, সেটা তো শেখ পরিবার করলো। এই যে শেখ পরিবার কোথায় পাইলেন? পরিবারের ব্যাখ্যাটা কি গো? মানে শেখ সামনে থাকে। শেখ গোষ্ঠী, জি। পরিবার না, শেখ গোষ্ঠী বলে এমনকি একটা লোক তো এখনো পর্যন্ত পাওয়া যায় না শেখ পরিবারের, যে আবার পরিবার মানে গোষ্ঠী, মানে দুর্নীতিগ্রস্ত না এমন একটা লোক তো আমরা পাই না। তারা কোথায় দুর্নীতি করেছে? তা তো কোনো দুর্নীতি করে নাই। এটা তারা রাজা, রাজ পরিবার, তারা ভোগ দখল করেছে, সব কিছুতে তাদের অধিকার। আমার দেশ আমার বাপের দেশ বলতো। কিন্তু যারা আওয়ামী লীগকে সুসংগঠিত করতো, আওয়ামী লীগকে যারা ভালোবাসতো, সাধারণ কর্মী, আজকে তাদের সবচেয়ে দুর্যোগ দুর্বিপাক যাচ্ছে। তাদের যে কি কষ্ট, তাদের যে কি যন্ত্রণা, আপনি চিন্তাও করতে পারেন। সম্ভবত আপনার কথা সত্য নয়। যারা যেমন আপনার কথা বলছি, বা যারা সত্যিকার আওয়ামী লীগ, তারা কিন্তু ভালোই আছে। তারা কিন্তু আমি কিন্তু আওয়ামী লীগের না, মানে যারা আমি কিন্তু এখন আর আওয়ামী লীগ না। দেশে এবং আসলে যারা আছে, আমি যে বলেছি আমি কোনো রাজনৈতিক দল করব না, সেটা বলার উদ্দেশ্যই হলো যে আমি আওয়ামী লীগ করব না। তাই আওয়ামী লীগ না করলে আর কোনো দল করা যায় না। আমার দল করার দরকার নেই। আমার যে বয়স হয়েছে এখন, আল্লাহ কবরের কাছাকাছি নিয়ে রাখছে, যেদিন নিয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে এই প্রশ্নটা তো আসে যে শেখ হাসিনার কথা যেহেতু আসলো, যে আওয়ামী লীগের বাইরে তাকে মানে আওয়ামী লীগকে শেখ হাসিনার বাইরে কেউ ভাবতে পারছে না। না, ঠিক আছে, কিন্তু এখন তো সেটাও দেখছি যে মানে কেউ তো দাঁড়াচ্ছে না। কেউ তো দাঁড়াবে না। হ্যাঁ, মোল্লা দেখলে পিছায়, সিন্নি দেখলে আইগে। এখন তো সিন্নি নাই, এখন তো ঝুঁকি, বিপদ মোকাবেলা করতে হবে। 111-এ যখন ঝুঁকি ছিল, তখন লতিফ সিদ্দিকী ছাড়া প্রথমে কেউ নামে নাই। তাহলে স্যার বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা কি? আমি এই আমি তো ভবিষ্যৎ বক্তা না, কিন্তু আমি সব সময় আমার যে সামান্য পাঠ, তাতে আমি বুঝেছি, জেনেছি যে সভ্যতা, অগ্রগতি, প্রগতি এইরকম হোঁচট খেয়ে খেয়ে এগোয়। তাই বাংলাদেশের ভবিষ্যতে অমিত সম্ভাবনা। 1-2 প্রজন্ম হয়তো এই হতাশাজনক, এই অস্বস্তিজনক, এই অস্থিরতা থাকতে পারে।